বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কি পরিমাণে নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল, কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে। ঠিক আছে, কি বলবো, এত সময় লাগতেছে যে কার জন্য করছি পাই। আজকে যে উপদেষ্টাগুলা যে সমন্বয় বসে আছে তারাই প্রতিষ্ঠান নিয়ে বসে আছে। ডক্টর ইউনূস এবং তার সরকারের বিদায়টা কি একটু করুণী হতে যাচ্ছে এবং তার সরকার যে বিদায়টা খুব সুখকর হবে না সেটা নিয়ে কথা আলোচনা হচ্ছে। কাদের সিদ্দিকী একটা কথা বলেছেন, ডক্টর ইউনূসের পরিণতি হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে। আপনার 1 বছরের শাসন আমরা হৃদয় থেকে মেনে নিতে পারছি না, শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ বেশি খারাপ হবে। তাই এখন ডক্টর ইউনূসের পদত্যাগ এবং আসিফ মাহমুদের অপসারণ, ডক্টর ইউনূস কারো সাথে আলোচনা না করে ডক্টর ইউনূস মান সম্মান রক্ষা করে পদত্যাগ করে চলে যাবে। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, সেক্ষেত্রে যে ডক্টর ইউনূস পার পাবেন তা কিন্তু না। কোথায় পালাবেন? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছে। প্রিয় দর্শক, ইটিসি নিউজ বাংলাতে আপনাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন। তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেয়, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসি। বেশ কিছুদিন আগে থেকেই বলছিলাম যে নির্বাচনটা তাড়াতাড়ি হওয়া দরকার, একটা ভালো সুন্দর নির্বাচন সবার অংশগ্রহণে। যেহেতু আওয়ামী লীগের সম্ভাবনা কম, সুতরাং অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে যদি নির্বাচনে অংশ নেয়, নির্বাচনটা জমজমাট হবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং এটা দরকার। কারণ যত আপনার নির্বাচন না হবে তত কিন্তু অনেক তৃতীয় শক্তি, প্রতি বিপ্লবী শক্তি, তারপরে ওত পেতে থাকা অন্ধকারের শক্তি, তারা কিন্তু একটা সুযোগ নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। তাহলে আর সাংবিধানিক শাসন আর প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এটা খুব জরুরি, এটা আমি বারবার বলছি। আজকে ঘটনাক্রমে কাদের সিদ্দিকীও সে তেমনই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়ে 10 গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। শনিবার বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কাদের সিদ্দিকী বলছেন, জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে লড়াই করব। এটা আবার ওই দিকটা আবার ঠিক রাখলো। যাই হোক, আইন অনুযায়ী তার বিচার করুন, তার শাস্তি দিন, মাথা পেতে নেবো। শেখ মুজিব ও শেখ হাসিনা এক নয়, এটা কিন্তু অনেকেই বলছেন যে শেখ হাসিনা আর শেখ মুজিব এক নয়। ওই যে ফজলুর রহমানও কিন্তু বলেছেন যে এটাকে একসঙ্গে গুলায় কি বলে বক্তব্য রাখা ঠিক হবে না। 15 বছরে আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে না। এটা সবার মাথায় রাখা দরকার। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলা থাকবে। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেন, অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন, আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত। তাহলে হামবড়া কথাবার্তা। আপনার 1 বছরের শাসন আমরা হৃদয় থেকে মেনে নিতে পারছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি 10 গুণ বেশি খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, তাদের সম্মানী 1 লাখ টাকা করতে হবে, তবে এই বছরই তাদের সম্মানী 50,000 টাকা করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মানী চাই। যুদ্ধ বড় কঠিন জিনিস, যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়া ছিল না। এই সমস্ত কথাবার্তার মধ্য দিয়ে যাক, সেই কথা আর না যায়। কিন্তু ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা, আমি তো বলি যে বিএনপির উচিত ছিল ওই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা নিয়ে আসা। যত আগে হবে তত ভালো, যত দেরি হবে তত খারাপ। এটা সবারই মাথায় রাখা দরকার। ডক্টর ইউনূস এবং তার সরকারের বিদায়টা কি একটু করুণী হতে যাচ্ছে? আরো স্পষ্ট করে বললে তার এবং তার সরকার সেফ এক্সিটটা কি সেভাবে খুব ভালো মতো পাচ্ছে না? এই প্রশ্ন তোলার এবং এই কথা বলার নানা ধরনের প্রেক্ষাপট রয়েছে। আমি আপনাদের সামনে বেশ কিছু প্রেক্ষাপট তুলে ধরবো। প্রথমত, যে প্রক্রিয়ায় এই সরকার ক্ষমতায় বসেছে কিংবা দায়িত্ব নিয়েছে, এটা কোনো সাংবিধানিক কোনো প্রসেস না। 106 ধারা মতে কিংবা 106 অনুচ্ছেদ মতে সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী বা একটা আদেশ অনুযায়ী কিংবা একটা সুপারিশ অনুযায়ী এই সরকার ক্ষমতায় বা দায়িত্ব নিয়েছে, রাষ্ট্রপতির থেকে শপথ গ্রহণ করেছে। কোনো অসুবিধা ছিল না। 1 বছর এই সরকার প্রায় কাটিয়ে দিয়েছে, 1 বছরের বেশি সময় কোনো প্রশ্ন ওঠেনি। হঠাৎ করে প্রশ্ন ওঠা শুরু হয়েছে এবং প্রশ্নটা যাদের দিক থেকে উঠছে এটা খুবই ভীতিকর একটা বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই জন্যই ভীতিকর। আমি আপনাদের সামনে কিছু প্রেক্ষাপট তুলে ধরি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট, অর্থাৎ এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে আমি তার গোটা সরকারটাকেই বোঝাচ্ছি, উপদেষ্টা সরকারকে। এই সরকার দায়িত্ব নিয়েছে 2024 সালের 8 আগস্ট, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়, এর 3 দিন পরে 8 আগস্ট এই সরকার দায়িত্ব গ্রহণ করে। 24 আগস্ট, ওই একই বছরে 24 আগস্ট ক্ষমতা নেওয়ার 15-16 দিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন।
সেই ভাষণে তিনি স্পষ্ট করে বলেছেন তার নিয়োগকর্তা হলো শিক্ষার্থীরা, অর্থাৎ এই যে নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, অর্থাৎ এই অভ্যুত্থানের সামনের সারির নেতা যারা, তখন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হচ্ছে শীর্ষ পর্যায়ের নেতা এবং এই আন্দোলনে আহত শহীদ যারা, তারা হচ্ছে তিনি এরকমই মিন করেছেন তারা হচ্ছে তার নিয়োগকর্তা। ঠিক এর 1 বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের টোন কিছুটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ এমন ভাবে হয়েছে যে তিনি আর ওই কথা বলতে রাজি নন যে তার নিয়োগকর্তা শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা বললে তিনি চলে যাবেন। 16ই আগস্ট একটা খবর প্রকাশ হয়েছে, নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি। যে ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 25 আগস্ট তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন তিনি বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা, তারা যখন বলবে তখন চলে যাবেন। এখন আইসা 1 বছর পরে আইসা তিনি বলছেন যে হচ্ছে জনগণের ইচ্ছায় ক্ষমতায় বসেছি, যে তার কথাটা এরকম জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি। এটা নিয়ে তো আপনি দেখেন 1 বছরে তার কথা পরিবর্তন হয়েছে। আমি এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আমি সেই তর্কে যাবো না, কিংবা তিনি কি বলতে পারেন কিনা তার নিয়োগকর্তা শিক্ষার্থীরা ওই সময়ের প্রেক্ষাপটে, এটা নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। আমি মানে ওই সমর্থন অসমর্থনের জায়গায় যাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই কথা বলছে আপনার কি উপলব্ধি হচ্ছে? যারা তার নিয়োগকর্তা হিসেবে তিনি যাদেরকে চিহ্নিত করেছিলেন প্রাথমিকভাবে, এখন তিনি তাদেরকে নিয়োগকর্তা হিসেবে চিহ্নিত করছেন না, অর্থাৎ শিক্ষার্থীদেরকে সেভাবে তিনি প্রায়োরিটি দিচ্ছেন না। অর্থাৎ এনসিপির বর্তমান যারা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন, কিংবা এনসিপি কিংবা অভ্যুত্থানের সঙ্গে যারা সামনের সারিতে ছিলেন তাদেরকে খুব একটা বেশি পাত্তা দিচ্ছেন না। অর্থাৎ তিনি সেফ এক্সিটের জন্য বিএনপির হাত ধরে ফেলেছেন। বিএনপি এই আগামী নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে, এই সরকারকে সেফ এক্সিট দেওয়ার ক্ষেত্রে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করবে, এরকম কথাবার্তা হচ্ছে। এখন সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন শিক্ষার্থীরা তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, তখনই তার সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে এবং তার সরকার যে বিদায়টা খুব সুখকর হবে না সেটা নিয়ে কথা আলোচনা হচ্ছে। আপনারা এনসিপির একটা আলোচনা সভা দেখেছেন, তাদের যে কার্যালয় সেখানে একটা আলোচনা সভা করেছেন, হাসনাত আব্দুল্লাহ, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেকেই বক্তব্য দিয়েছেন। সেখানে আখতার হোসেন দলের সদস্য সচিব একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি সংবিধান পাল্টানোর কথা বলেছেন, গণপরিষদের কথা বলেছেন, তারা গণপরিষদ চাই, নতুন সংবিধান চাই, সব কথাবার্তা বলেছেন। এর মাঝে তিনি এরকম একটা কথা বলেছেন, 106 অর্থাৎ যেই আদেশে আদালতের যে সুপারিশে এই সরকার শপথ গ্রহণ করেছে, 106 অনুচ্ছেদে আদালত সেই সুপারিশটা করেছিল, 106 দিয়ে সরকার বিদায় নিতে পারবে কিনা এটা নিয়ে আলোচনা রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে, একটা সুপারিশ দিয়েছে যে এর মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা উপদেষ্টা সরকার গঠিত হইতে পারে। তখন রাষ্ট্রপতি তাদেরকে ওইটার উপর বেস করেই হচ্ছে তাদেরকে শপথ পড়া। এখন কথা হলো ওই 106 এর যে সুপারিশ, এই 106 সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট যে সুপারিশটা করেছে এটা খুব ইন্টারেস্টিং। জরুরি প্রয়োজনে তারা সেখানে লিখেছিল রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা, কারণ শেখ হাসিনা চলে গেছে, সংবিধান নাই, স্পিকার নাই, শুধুমাত্র একমাত্র সাংবিধানিক লোক হিসাবে মানে সংবিধান দুইটা জায়গায় বলা হচ্ছিল, সংবিধান ইটসেলফ আর হচ্ছে রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতি চাইলে একটা সংসদ গঠন করতে পারবেন না, তিনি সংসদটা ভেঙে দিয়েছেন, নির্বাচন ছাড়া একটা সংসদ গঠন করা সম্ভব না, স্পিকার নেই, নানান জটিলতা তৈরি হয়ে গেছে। সেখানেই হচ্ছে এই সুপ্রিম কোর্টের যে সুপারিশ, সেখানে বলা হচ্ছিল সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন। মহামান্য রাষ্ট্রপতি উত্তরূপে নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাগণকে শপথ পাঠ করাইতে পারেন। এটা শুনে আপনার কি মনে হচ্ছে? এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে। এই নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তের মধ্যে কি নির্বাচন রয়েছে? সেই প্রশ্নটাই তোলা হচ্ছে এখন। সেই প্রশ্নটাই উঠছে যে নির্বাহী আদেশের এই যে নির্বাহী কার্য পরিচালনার মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পরিচালনা করতে পারে না, এবং এই আখতার হোসেন যেটা বলছেন এই 106 বিদায়ের কোনো এক্সিটের কোনো পথ লেখা নাই, অর্থাৎ 106 দিয়ে সরকার বিদায় নিতে পারবে কিনা এটা নিয়ে আলোচনা আছে। অর্থাৎ এই সরকারের পথটা আখতার হোসেনের এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকেই আলোচনা করলে, যখন আখতার হোসেনরা বলেন যে আখতার হোসেনদেরকে এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের নিয়োগকর্তা হিসেবে বিবেচনা করেছিলেন, তখন যারা বলেন এই 106 এর মধ্য দিয়ে বিদায় নিতে পারবে কিনা এটাতে জটিলতা আছে, তখন বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথের সামনে, অর্থাৎ তিনি যে ক্ষমতা ছেড়ে দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ, সেই পথে একটা বাধা পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন, যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে। উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজদা করে আসেন, এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেঁচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভৌক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন
একটা গণমাধ্যম কালের কণ্ঠ বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস শোনায় নিল, এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন, তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসে বলেন এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে, কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে। 4 মাস চাকরি করেন, 1 মাসের বেতন দেয় বা দেয় না, অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে নাও এবার এর করে খাও। মিথ্যা বলতেছি? আপনারা তো সামনাসামনি পার্সোনালি তো এগুলো বলেন, এটা তো মিডিয়ার বাস্তবতা। আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয়, আইডি কার্ডটা নিতে হয়। বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না? এখন এরকম অনেক জায়গায় আছে, সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু, বিষয়টা এমন না। পল্টনে আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমনও না।